কেউ গাড়ি নেই, গাড়ি চুরি নেই, গাড়ি নেই গাড়িতে, একদিনও চুরি নেই। গাড়িগুলো সব অন্য জায়গায় ডাম্পিং করা ছিল। চাবিগুলো আমার কাছে ছিল, চাবি আমি বাসায় এনে রেখেছিলাম, বাসায় এনে রেখেছিলাম, কারণ অফিসের বিশ্বাস ছিল না, তখনও পুলিশ আসেনি প্রোটেকশনে। তো আমাদের চেয়ারম্যান মানে মানিক সাহেব একদিন নির্দেশ দিলেন এই গাড়িগুলো বিক্রি করতে হবে। এইখানে আমার ঘোরতর আপত্তি ছিল যে আপনি স্যার গাড়ি বিক্রি করে ক্যাশ তো আমাকে ব্যাংকে জমা দিতে হবে, তা আমার এই ঝামেলা করে দরকার কি? আমরা অডিট করে মতামত দিয়ে তো চলে যাব, এটা তো একটা উঠো ঝামেলা। আর উনি বলছিলেন গাড়ি উদ্ধার করো, মানে সেটা আমারও ইচ্ছা ছিল না, কিন্তু পরে বললেন না তুমি গাড়িগুলো উদ্ধার করো। যেভাবেই হোক আমি গাড়ি 7টা, আরো অনেক গাড়ি ছিল কিন্তু ওগুলো তথ্য পারিনি, 7টা গাড়ি উদ্ধার করলাম। এখন শুরু হলো বিচারের বিক্রি। আমি একদম মোটেও রাজি ছিলাম না। আমি জানি না উনি কেন বিক্রি করে ক্যাশটা ওখানে ব্যাংকে কিন্তু দিয়েছে, ওই চেকগুলো তো সব ব্যাংকেই ওপেন টেন্ডারের মাধ্যমে। তো আমার ঘোর আপত্তি ছিল এইটাতে, কিন্তু উনি করাবেনি। কোর্টের অর্ডার নিয়ে হাইকোর্টের থেকে মানে রেসপেক্টিভ কোর্ট থেকে নিয়ে আমরা ওপেন টেন্ডার করলাম এবং গাড়িগুলো বিক্রি করে প্রায় সম্ভবত 2.5 কোটি কি 3.25 কোটি টাকা হলো 7টা গাড়ি। এইটা আমরা ওই একেবারে পে অর্ডার জমা দিলাম সিটি ব্যাংক, ওই যে 27 নম্বরে ওই অ্যাকাউন্টে চলে গেল ইভ্যালির। একদম পাই করে হিসাব, কিন্তু আমরা আমাদেরগুলোও কিন্তু আমাদের খরচও কিন্তু অডিট করে হুদাবাসীর থেকেই কিন্তু অডিট করে নিয়েছি একেবারে সিল চাপাতি। এবং সেগুলা ইভ্যালির রাসেল সাহেবের মিসেস আগে হয়েছিলেন, জেল থেকে ছাড়া পেয়েছিলেন এবং উনি তখন কোর্টের নির্দেশে উনি দায়িত্ব নিলেন, ওনাকেই সব আমরা হ্যান্ড ওভার করে দিয়ে আমরা বের হয়ে এসেছি। আচ্ছা, তো এখন শেষের দিকে মজার বিষয় হচ্ছে মানিক সাহেব কোনো অবস্থাতেই এইটা ছাড়বেন না, মানে এটা চালু করতে দেবেন না, উনি এটাকে দেউলিয়া করবেন একমত। এবং আমাদের অন্যান্য বোর্ড মেম্বাররাও তাই ছিলেন, যেটা চালাতে পারবে না, এটা চালাতে। কিন্তু শুধুমাত্র আমি বাধা দিয়েছি। কি কারণে আমি বলছি, একটু প্রচন্ড বাধা। এবং শেষের দিকে যা রিপোর্ট তৈরি এমন ভাবে করলেন যে ওইটাই যে দেউলিয়া করা হোক, এখানে আর কোনো স্কোপ নেই। আমি বলছি আমি সাইনই করব না আপনার ওই কাগজ, দেখি আপনি কি করেন। এবং অনেক কিছু নিয়ে আসলে একটু বলি, ওনার সাথে বিচারপতি মানিক সাহেবের সাথে আমরা যে এরকম 9-10 মাস কাজ করেছি, বিশেষ করে আমি এমডি, আমি চেয়ারম্যান, আমি বোর্ডের এমডি মানে সদস্য সচিব। আমাকে জাতীয় পুরস্কার দেওয়া উচিত যে আমার মতো লোকটা, আমি আর কিছু বলতে চাচ্ছি না, যে আপনি কেমনে ওনার সাথে 8-9 মাস কাটিয়ে এসেছিলেন। কেন কাটিয়েছিলাম? মানুষগুলোর জন্য, যে এই ব্যবসাটা যদি চলে 1 টাকা হলেও তো মানুষ পাবে। আর দেউলিয়া হলে দেউলিয়ার নিয়ম জানেন, ওই যে একটা কমিটি করবে, দেউলিয়ার প্রশাসক করবে, এরাই সব কিছু বিক্রি টিক্রি করে সব টাকা পয়সা, এটা কিন্তু একদম নিয়ম। কেউ দেউলিয়া ঘোষণা হলে একটা কোম্পানি, ব্যাংক হোক বা এই হোক, এটার আর কোনো হদিসই পাবেন না, টোটাল লস্ট, একদম গায়েব। শুধু রিপোর্ট যাবে সরকারের কাছে বা কোর্টে। আমি জানি না উনি এই কারণে দেউলিয়ার পিছনে লেগেছিলেন কিনা। এবং ওই সময় মানিক সাহেব অনেকগুলো প্রতিষ্ঠানের দেউলিয়া মানে হবে, দেউলিয়ার প্রধান হিসেবে, এটা কি প্রশাসকই বোধহয় বলে, আমি এই মতো মানে ওনাকে নিয়োগ করা হয়েছিল। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের এই দেউলিয়া করার যে পরবর্তী পদক্ষেপগুলো, এগুলোর করার উনি দায়িত্ব পেয়েছিলেন। আমি ভয়ে ছিলাম যে, বা আমার ধারণা ছিল যে উনি এই কারণে এটা উনি দেউলিয়ার জন্য যুদ্ধ করতেছেন, আমি হতে দেই নাই। আচ্ছা, তো আমরা রেডি করলাম সেই রিপোর্টটা রেডি করা হয়েছে সমস্ত টোটাল চিত্র দিয়েই। এবং মজার ব্যাপার হচ্ছে যে ওই ব্যাংকে স্টেটমেন্টে সব রিপোর্টই ছিল, কে কত বেতন, কত খরচ, কি কত ক্যাশ হ্যান্ডেল করা, কত ক্যাশ দেয়া। তো এটা একটা অনিয়ম অবশ্যই ছিল, একটা অনৈতিক ব্যবসা আমি বলবো, যেটা রাসেল সাহেবের মধ্যে আমি দেখছি উনি অনেকবার স্বীকার করছেন আমি ভুল করেছি 100% এটা ভুল ব্যবসা ছিল 100%। তো সরকার কি করেছে? আমি তো সেই সময় লিখেছি যে আমি এর পোস্টার যে খুঁজে পেলাম না, যে উনি যে দেন এই ডিসকাউন্ট দেন, এই ডিসকাউন্ট কার টাকা? অবশ্যই জনগণের টাকা। তো আমার মাথায় যদি এটা আসে, সরকার কেন দেখে নাই? যে তখন তো অনেক প্রতিষ্ঠান, এই যে ই-কমার্সের অনেকগুলো, সবগুলো তো জেল খেটেছে বা পলাতক। সরকার কেন দেখে নাই যে এই বার্ন গুলো কিভাবে করতেছে, এই ডিসকাউন্ট, এইরকম ডিসকাউন্ট কিভাবে দেয়? 100% ডিসকাউন্ট, 80% ডিসকাউন্ট, 90% ডিসকাউন্ট, 100% টেন্ডস টু বি বিনা পয়সা কিভাবে দিচ্ছে?
কেন সরকার বাণিজ্য মন্ত্রণালয় কি করেছে? তার সরকার কি তার ভূমিকা পালন করেছিল? বাংলাদেশ ব্যাংক কি করেছে? বিএফআইইউ কি করেছিল? পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট কি করেছিল? এই ট্রানজেকশন গুলো এরকম বা এই আমি বলতেছি সবার গোয়েন্দা সংস্থাগুলো কি করেছিল? কেন রিপোর্ট দেয়নি সরকারের কাছে যে এই ব্যবসাটা এভাবে চলতেছে? কেন? কি করেছিল ভূমিকা? এখন আমরা রেডি করলাম এবং শেষ পর্যন্ত উনি হার মানলেন যে না ঠিক আছে, আমরা একটা মতামত চেয়েছে, আমরা ওখানে শেষ প্যারায় বললাম যে হ্যাঁ, যদি এইটা ব্যবসা রান করে বা করার সুযোগ থাকে তাহলে এবং যদি ফান্ডিং পায় তাহলে এটা হয়তো রান করে ধীরে 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 মানুষের পয়সাগুলো শোধ দিতে পারবে। আবার বলছি, কোন রকম ক্যাশ বা কোন রকম ব্যাংকিং ট্রানজাকশনে আমরা 1 টাকাও এদিক ওদিক করিনি, 1 টাকাও। কারণ চেয়ারম্যান সাহেবের সাইন এবং আমার সাইনে চেক উঠানামা করত এবং আমার মাথায় সব সময়ই ছিল পুরো সিস্টেমটার টাকা আর্থিক সংশ্লেষ মানুষের চোখের পানির দীর্ঘশ্বাসের। আর আমি যেখানে গিয়েছি ওই সময় দৌড়ে, মজার বিষয় হচ্ছে আর্মি আমার ঢাকা ক্যান্টনমেন্টের কোনো এক জায়গায় আমি মিষ্টি কিনতে গিয়েছিলাম, আমাকে চিনে ফেললো, 10-15 জন আর্মির লোক আসলো, স্যার আমাদের বাঁচান। নট অনলি আর্মি, সব জায়গায়, রেলের, আমি যে ইয়েতে চাকরি অ্যাডভাইজারি হিসেবে দায়িত্ব পালন করলাম ইউনিমার্টের, ওই লোকগুলোর প্রায় 1 কোটি টাকা পাওনা কোন জায়গায় নাই। কি করে কিনলেন এই ডিসকাউন্টে? এখন দোষ দেন আমার যে আমি লুটপাট করে খেয়েছি বিনা পয়সায়, আপনাদের জন্য চেষ্টা করলাম বিনা পয়সায়। কি পরিশ্রমটা যে গেছে এই সময়, কি পরিশ্রমটা যে করেছি প্রত্যেকটা দিন। আর ওই মানিক সাহেবের অত্যাচার, আহারে আল্লাহ রে আল্লাহ, আমি লুটপাট করে খেয়েছি, এই ভেলি ব্যর্থ আমি। আর আমার আল্লাহ পাকের ইচ্ছা ব্যর্থতা আমার হয়নি তো জীবনে, রেকর্ড নেই, আল্লাহ পাক সেই পরিস্থিতি আমাকে ফেলেননি, আমি সফল। কারণ ব্যবসাটা চালু করার ব্যবস্থা করে দিয়ে আমরা বের হয়ে আসছি এবং কোর্টে আমরা রিপোর্ট সাবমিট করেছি। কি লিখেছি সেটা কোর্ট থেকে নেন, আমাদের এইটুক দায়িত্ব। আপনি যে আজকেও প্রশ্ন করেন আমাকে, স্যার ইভেলি টাকা কবে পাবো, বা ভাই ইভেলি টাকা দেবে কবে? আরে হাউ ফানি, আমি কেন ইভেলিতে? আপনার তো মিনিমাম লেখাপড়ার মিনিমাম চিন্তা চেতনা থাকা উচিত। কোথায় বাস করেন, কি করেন, কি লেখাপড়া করছেন আপনারা? এখন আমাকে প্রশ্ন করেন আমাকে যে আমি লুটপাট করে খেয়েছি এবং আমি টাকা কবে পাবো। তারপরে কি করেছি? যখন রাসেল সাহেব ব্যবসাটা শুরু করলো, একদম কোর্ট থেকে বলা ছিল যে ওই বোর্ডে 2 জন এখন থেকে থাকবে বাইরের সদস্য, বোর্ডের সদস্য, একজন বাণিজ্য মন্ত্রণালয়, যেমন একজন উপসচিব, আর ওই যে কমার্স প্রতিষ্ঠান যেটা ছিল কি জানি, অ্যাসোসিয়েশন যেটা, তার একজন কি বলে সদস্য, তারা দেখবে সবকিছু। চালু হলো ব্যবসা, উনি এসে চালু করলেন। আমি অনেকবার খোঁজ নিয়েছি কি করলেন, কারণ আমার টার্গেট হচ্ছে মানুষ যাতে টাকা পায়, 1 টাকা করে হলেও যেন টাকা পায়। এবং আমি 2 বার তাদের প্রতি ব্যবসা চালু করার পর আমি গিয়েছি এবং আমি বলেছিলাম 100-র বেশি লোক নিতে পারবে না। ওনার ছিল 1400-1500, আর বেতন ছিল এরকম। এবং আপনি ব্যবসা চালু করেন, ব্যবসা চলুক, 1 টাকা করে শোধ দেন, আর এসক্রোর টাকাগুলো শোধ দেন, ধীরে ধীরে করতে থাকেন। এইবার মজার কথা, ব্যবসা ভালো হচ্ছিল, কিন্তু ব্যবসা আমি 2 বার দেখে এসেছি, আপনারাও জানেন যদি খোঁজ নেন, সেই সময় ভালো হচ্ছিল, টাকা পয়সা শোধ দেওয়া শুরু হয়েছিল। তারপরে শুরু হলো অত্যাচার, যেটা আমার জানা, মানে আমি কিন্তু এর মধ্যে প্রতিদিন খবর নিতাম না, অনেকদিন ডিটেলস ছিলাম। একদিন তাদের এক লোকের সাথে দেখা, বলে স্যার অফিস তো বন্ধ, আমাদের চাকরি টাকরি নাই। আবার অফিস বন্ধ মানে কেন? বলে স্যার সব ক্লোজ, উনি যে বাসা চলে গেছেন, উনি আর বাইরে হন না। কি হয়েছে? বলে স্যার প্রত্যেক দিন পাওনাদাররা এসে মারামারি, ওই যে ওরে দিলেন, সেখানেও আবার ওই মানে বিগত সরকারের শেষ দিকে ওই টাইমে প্রচন্ড প্রেসার আমি শুনলাম। বলে স্যার প্রেসার আর বাঁচি না, কাউরে এরে টাকা দিচ্ছি, ওরে টাকা দিচ্ছি, প্রেসারে এর তদবির ওর তদবির। বাংলাদেশের সব জায়গায়, একেবারে রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, আর্মি, নেভি, বিডিআর, তারপরে গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, সব তদবির, আমার লোককে টাকা দেন, আমার অফিসের
যতটুকু করে পারছে তদবিরের লোকগুলোকে টাকা দিয়েছে আগে, এবং যারা মামলা করেছিল ভোক্তা আবার এটাকে ইন্টারফেয়ার করলো, ঢুকলো যে এইভাবে সিরিয়ালি আমার এই যারা মামলা করেছে তাদেরকে টাকা দেয়, আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন, ওই তাদেরকে টাকা দেওয়া শুরু করলো। এদিক দিয়ে নর্মাল মানুষ টাকা পাচ্ছে না, অথচ টাকা সে দিচ্ছে, এদিকে পাচ্ছে না, প্রতিদিন হামলা হয়। এই ভাঙিতে নাকি অফিস বন্ধ হয়ে গেল, বাস ব্যবসাটা বন্ধ হয়ে গেল। এইবার আসেন, এটা আমার রাসেল সাহেবের সাথে কথা বলে আমি কিন্তু এই রেকর্ডটা নিয়েছি ফোনে, যে আপনি সর্বশেষ, তার কাছে কিন্তু রেকর্ড আছে, এটাও আমি কনফার্ম হয়েছি, এবং রেকর্ডটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এখন মাঝে মাঝে মিটিং করে তাদের সাথে, বা এই পেমেন্ট গুলোর ব্যাপারে ইনভলভ, চিঠিপত্র আছে, যোগাযোগ আছে ওদের সাথে। আমি কালে ভদ্রে খবর নেই কি হলো, কি অবস্থা, ওদের লোকজনের সাথে একটু খবর নেই। তো ওই যে আমার কোনো লোভ নেই, আমার কোনো লালসা নেই, তো মানুষ যাতে টাকা পায়। কারণ আমি যখন ওই অফিসে বসতাম, প্রতিদিন কানতে কানতে লোক, মহিলা, বাচ্চা সুইসাইড করবে, আত্মহত্যা করবে, বিয়ে হয় না, ও মাই গড, এগুলা সামাল দিয়ে রাত্রে এসে ঘুম হইতো না। কি দুঃখজনক কাহিনী, কিভাবে মানুষ ঝাঁপায় পড়লো পঙ্গপালের মতো। 90% ডিসকাউন্ট, 80% ডিসকাউন্ট, জমাজমি বিক্রি করে। আমার ফেসবুকে তখন এই সময় জমাজমি বিক্রি করে বিদেশে যেত, সেই টাকা দিয়ে বন্ধক রেখে, বাড়ি বন্ধক রেখে ছাপায় পড়লেন আপনারা পুরা দেশ। তখন কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে টাকা দেবো কিনা এরকম? তখন তো জিজ্ঞাসা করেননি। পঙ্গপালের মতো শিক্ষিত, অশিক্ষিত, উচ্চ শিক্ষিত, উচ্চ পর্যায়ে রিটায়ার্ড পার্সন, আমাদের সরকারি কর্মকর্তাদের রিটায়ার্ড পার্সন পেনশনের টাকা কয়জনে দিয়েছে জানেন? পেনশনের টাকা তথ্যগুলো তো আমার কাছে আসে, সবাই তো আমাকে নক করছে। এই মাথায় কি নিয়ে ঘুমাইছি, এখনো ঘুমাই, সকালবেলা উঠে দেখতে হয় আপনি লুটপাট করে খাইছেন, আপনি ব্যর্থ ইভেলিতে। আল্লাহ যেন বিচার করে আপনাদের। সরি, তবা। তো আমরা এগুলো নিয়ে যে সরি একটু পজ দিতে হয়েছিল, ভুলে গিয়েছিলাম, খেই হারিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, সর্বশেষ কি যেটা বলছিলাম, যে কত টাকা উনি ব্যবসায়, মানে ওনার ব্যবসায় নামার পরে কি করলেন, এবং এসক্রো কত টাকা রিলিজ হয়েছে। রেকর্ডের ওনার হিসাব মতে 27 কোটির মধ্যে 21 কোটি টাকা রিলিজ হয়েছে, মানুষ পেয়েছে। একজন কি কথা বলেছেন আমি টাকা পাইছি 1 টাকা, 5 টাকা, 10 টাকা? একজনও তো কথা বলেন না। 21 কোটি টাকা কোথায় গেল? হাওয়া। এবং মজার বিষয় হচ্ছে, এটা প্রমাণ পেয়েছি, মাল পেয়েছে, বলছে টাকা পাই নাই, টাকাও নিছে, রেকর্ড নাই, সেরকম রেকর্ড নেই। 21 কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে এসকোর। অথচ চিৎকার দেখেন, 1 টাকাও কেউ পায় নাই এসকোর সমানে। আমার এখানে চাপায় পড়তেছে, বাবা রেকর্ডের তো, মানে ব্যাংক থেকে দিয়েছে, এই রিলিজ করেছে, নগদ, বিকাশ, উপায় এবং ওই ইয়াগুলো। 21 কোটি টাকা রিলিজ হয়েছে, 1 টাকাও কেউ পান নাই। আর উনি ব্যবসা করে, যেটা উনি আমাকে বললেন, 3.5 কোটি টাকা দিয়েছেন এই ওনার ব্যবসার পরে। 3.5, তাহলে 21 আর 3.5, তাহলে দেউলিয়া করলে কি হতো? 27 কোটি টাকা গেল। গাড়ি বিক্রি করেন, কথার কথা ধরেন, আর ব্যবসাটা যে উনি চালিয়ে যে 3.5 কোটি টাকা দিলেন, এই 3.5 কোটি টাকা কেউ না কেউ তো পেয়েছে, স্বীকার করুক আর না করুক, রেকর্ডের তো রেকর্ড আছে। 3.5 কোটি টাকার 1 টাকাও তো কেউ পেত না দেউলিয়া করলে, যেটার জন্য উনি যুদ্ধ করছিলেন। একমাত্র আমি সেভ করছি যাতে দেউলিয়া না হয় ব্যবসাটা। আর তাহলে ওনাকে ব্যবসা করার সুযোগ দিলে ধীরে ধীরে তো টাকা পেতে কেউ না কেউ পেত, আমার যা বিশ্বাস আর কি। তো তাহলে এখন টাকা পাবেন কিনা, কে পেয়েছেন কে না পেয়েছেন, সেটা না ওনার সাথে যোগাযোগ করবেন, ওনাকে ধরবেন বা ওনাকে নক করেন, যেভাবে হোক। আমি কেন এখানে, আমাকে কেন গালাগালি খেতে হচ্ছে? ইভেলি টাকা পাবেন না পাবেন সেটা এখন আমি কিভাবে বলবো? এই জন্যই প্রথমে বলেছিলাম আজকের ভিডিও অনেক বড়। কত মিনিট হয়েছে? 29-30 মিনিট। দেখলে দেখবেন, না দেখলে নাই, করার কিছু নেই। ইভেলি শব্দ উচ্চারণ মানেই ব্লক। আবার ক্ষমা চাচ্ছি আমি, ইভেলি শব্দ উচ্চারণ করলেই ব্লক।
কারণ আমি এটার সাথে নাই। আমার কামনা ছিল, বাসনা ছিল, উদ্দেশ্য ছিল দেউলিয়া না হয়ে এটা চলুক। এবং গাড়ি বলে যে লুটপাট করে বিক্রি করে শুধু গাড়ি, 7টা গাড়ি, 2-2.5 কোটি সম্ভবত, একদম সিটি ব্যাংকে জমা দিয়ে চলে এসেছি। আর আমাদের খরচ যেটা যা ছিল সেটার অডিট করা, সেটা এই ব্যাংকের সব রেকর্ডের তো 1 টাকাও না, 1 টাকাও না, সবকিছুর হিসাব আছে। তো কাজে ইভ্যালি সম্পর্কে আমি যে খোঁজটা নেই আপনাদের জন্য, এখন তো জিরো। এখনো টুকটাক উনি সামান্য ব্যবসা করছেন। যেটা শুনলাম উনি বললেন যে এখন বোধহয় ওই লাভটা থেকে কিছু কিছু টাকা ব্যাক করে, যেটা যারা কেনে পারচেজ করতেছে এখন মাল, তাদের সাথে ওই পার্সেন্টেজ একটা ব্যাক করে বোধহয়, কত পার্সেন্ট উনি ধীরে ধীরে দিচ্ছেন, ওইটার সাথে মালের সাথেই পেমেন্টটা হয়ে যাচ্ছে। এটা ওনার কাছ থেকে শোনা আমার সর্বশেষ যে পদ্ধতি বা সিস্টেমটা শুনলাম। তার সাথে কথা বলেন, সরকারও এটাকে ট্যাকল করতে পারে। সরকার তো আছে, বাণিজ্য মন্ত্রণালয় তো দায়িত্বও নিতে পারে, ঠিক আছে, ব্যবস্থা হোক, ব্যবসায়িকভাবে হোক, ধীরে ধীরে হিসাব রাখতে পারে কাকে কত টাকা দিলেন, কাকে কত টাকা দিলেন, ভোক্তা অধিকার আছে। আমি কেন? আমি কি দোষ করলাম? আমি তো যে এটাকে হিসাব, একদম শুধু হিসাব দেওয়ার দায়িত্ব আর মতামত দেওয়ার দায়িত্ব, আমাদের কোনো ব্যবসার দায়িত্বও ছিল না, আপনাদেরকে টাকা ফেরত দেওয়ারও কোনো দায়িত্ব ছিল না, এবং কোনো উপায়ও ছিল না টাকা ফেরত দেওয়ার। কিভাবে টাকা ফেরত দেবো আপনাদেরকে? কোন রেকর্ড ছিল আমাদের কাছে? মালও নিয়েছে, টাকাও নিয়েছে, বহু আছে এরকম। ওই যে মালগুলা গায়েব করেছে সব।